বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানালেন বিএনপির সাথেই কাজ করতে আগ্রহী তারা, দিলেন ফেরার বার্তা। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, এনসিপির নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি আসিফের, স্টেক হোল্ডারদের সাথে আলোচনার পর আসবে সিদ্ধান্ত। জামায়াতের বৃহৎ জোটে ফাটল, ভোটের আগেই ভেঙে চুরমার পরিকল্পনা, রদবদল আসতে পারে আসন সমঝোতায়ও, ফাঁকা 47 আসন নিয়ে শরিকদের দৌড়ঝাঁপ। ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বিপাকে রুমিন ফারহানা, কারণ ব্যাখ্যা করতে পেলেন শোকজ নোটিশ, সশরীরে হাজির না হলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি। তারেক রহমানের গাড়িতে রহস্যময় খাম, চলন্ত গাড়িতে খাম লাগিয়ে ছটকে পড়েন বাইকার, গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। দেশের গণতন্ত্র রক্ষা এবং অরাজনৈতিক শক্তির হাত থেকে দেশকে মুক্ত করতে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচ ওয়েলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কথা জানিয়ে রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশ পতিত সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, শুরু থেকেই জামায়াত এবং অন্যান্য সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলেছিল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপি সবসময় একটি শক্ত অবস্থানে ছিল। তবে এত কিছুর পরেও বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন তিনি। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা যখন গণতন্ত্র ছিনতাই হয় তখন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতেও আপত্তি নেই আওয়ামী লীগের। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথে কাজ করা যায়। এখনও আওয়ামী লীগ বিএনপির সাথে এক হয়ে কাজ করতে চায় কিনা এমন প্রশ্নের জবাবেও আগের মতাদর্শেই অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেন হাসান মাহমুদ। বলেন, তিনি এখনো মনে করেন বিএনপির সাথে মিলে কাজ করা যায়। তার মতে, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে চায়, তাদের সাথে কাজ করতে কোনো বাধা থাকা উচিত নয়। বর্তমানে দেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মনে করেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশকে কিছু অপশক্তি কুড়ে কুড়ে খাচ্ছে, যাদের বিদায় করতে না পারলে ভবিষ্যতের পথ চলা সহজ হবে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে সব রাজনৈতিক দলের একসাথে কাজ করার কোনো বিকল্প নেই বলেও জোর দেন তিনি। নির্বাচন সামনে রেখে একদিকে চলছে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলা হচ্ছে অভিযোগের পাহাড়। এক্ষেত্রে একটি দলের পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে এবার ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টিও। একই সাথে অন্যায্য ও নিয়ম বহির্ভূত সুবিধা দিচ্ছে বলে অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছে দলটি। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সংশয়টা আরও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে। এনসিপি ও আরও যারা স্টেক হোল্ডার আছে, আমরা নির্বাচনে অংশ নিব কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চান বলেও জানান তিনি। সবার সঙ্গে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আসিফ। বলেন, এই পরিস্থিতিতে রাজনৈতিক পর্ষদের সঙ্গে বসবেন তারা। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাদের। অন্যান্য যারা জোটসঙ্গী আছেন, জুলাই গণ অভ্যুত্থানে যেই সহযোগীরা ছিলেন, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা। বিএনপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসিফ বলেন, আপিল শুনানির শেষ দিনে তারা বাইরে মব তৈরি করে রেখেছে, এক্সটার্নাল প্রেশার তৈরি করে রেখেছে। রায় ঘোষণার আগ মুহূর্তে নির্বাচন কমিশন 15 মিনিটের বিরতির কথা বলে 1.5 ঘন্টার সময় নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বলেও অভিযোগ তুলেন তিনি। নির্বাচনে আসন সমঝোতার নতুন হিসেব নিকেশে মেতেছে রাজনৈতিক দলগুলো। তবে আসন সমঝোতায় এক ভোট বাক্স নীতিতে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত ফাটল ধরেছে জামায়াত চরমোনাই পীরের জোটে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই জোট থেকে সরে যাওয়ায় 11 দলেরই ঐক্য এখন 10 দলে এসে ঠেকেছে। এই ভাঙনের পর রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফাঁকা থাকা বাকি 47টি আসন কার হতে যাচ্ছে।
ফাঁকা থাকা 47টি আসন নিয়ে শরিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে তুমুল দর কষাকষি। এনসিপি মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস এরই মধ্যে জামায়াত ইসলামের কাছে নিজেদের দাবি জানিয়েছে। দলগুলোর দাবি মাঠ পর্যায়ের সাংগঠনিক শক্তি এবং জনপ্রিয়তাকে মানদণ্ড করে আসন বন্টন করতে হবে, এমনকি খেলাফত আন্দোলনও এই সমীকরণে নিজেদের জন্য অন্তত একটি আসন পাওয়ার আশা রাখছে। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, 42 আসনের দাবি ছিল এনসিপির, 30 আসনের সমঝোতা হয়েছে, তবে আরও 12 জন পটেনশিয়াল ক্যান্ডিডেট আছে, তাদের নিয়ে দর কষাকষির বিষয়টিও জানিয়েছেন তিনি। এদিকে আসন সমঝোতার এই জটিল অঙ্কে সবচেয়ে বেশি আলোচনায় লক্ষ্মীপুর 1 আসনটি। এখানে প্রাথমিকভাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের নাম ঘোষণা করা হলেও স্থানীয় জামায়াত কর্মীদের মধ্যে রয়েছে তীব্র অসন্তোষ। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দাবি, সেখানে জামায়াতের অবস্থান বেশ সুসংহত, ফলে এনসিপির প্রার্থীর পরিবর্তে জামায়াতের নাজমুল হোসেন পাটোয়ারিকে সেখানে চূড়ান্ত করার জোর দাবি জানিয়েছে তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করেছেন, লিয়াজু কমিটির প্রস্তাবনার উপর ভিত্তি করে শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ঐক্যের সুতোয় টান পড়লেও 10 দলীয় জোট এখন নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। শুধু খালি থাকা 47টি আসনই নয়, বরং শেষ মুহূর্তে 253টি ঘোষিত আসনেও আসতে পারে বড় ধরনের রদবদল, এমনটাই আভাস দিচ্ছেন জোটের হাইকমান্ডরা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির ভিডিও নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে ম্যাজিস্ট্রেটকে হুমকি, আচরণবিধি লঙ্ঘন ও মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী 22 জানুয়ারির মধ্যে অথবা তদপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়, অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। ওই নোটিশে বলা হয়, গত 17 জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বড় স্টেজ নির্মাণ ও 400 থেকে 500 লোকের উপস্থিতিতে জনসভা করে। ওই নোটিশে উল্লেখ করা হয়, গত 17 জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বড় স্টেজ নির্মাণ ও 400 থেকে 500 লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করে। তিনি সেখানে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা আচরণ বিধিমালা 2025-এর লঙ্ঘন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন। এতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অর্থপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন। এক পর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনবো না। এ সময় তার অন্যান্য কর্মী ও মারমুখী আচরণ করে। নোটিশে বলা হয়, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে এক অজ্ঞাত মোটরসাইকেল চালকের রহস্যজনক কর্মকাণ্ড ঘিরে নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার রাতে 11:15টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়িবহর নিয়ে বাসায় ফিরছিলেন। গুলশান 65 নম্বর সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে তার গাড়িবহরের ভেতরে ঢুকে পড়ে। মোটরসাইকেল চালক তারেক রহমানের গাড়ির পাশে এসে গতি কমিয়ে স্কচ টেপ দিয়ে একটি সাদা খাম গাড়ির গায়ে লাগিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। এ সময় গাড়িতেই উপস্থিত ছিলেন তারেক রহমান। তবে এ সময় তারেক রহমানের গাড়ি বহরের নিরাপত্তায় থাকা সিএসএফ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। গুলশান থানা পুলিশ এ ঘটনায় নিজেরাই থানায় একটি সাধারণ ডায়েরি করিয়েছে। গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, মোটরসাইকেলটি হিরো হাঙ্ক মডেলের ছিল এবং আরোহী ছিলেন একজনই। খামের ভেতরে কি ছিল বা কি উদ্দেশ্যে এটি লাগানো হয়েছে তা এখনো জানা যায়নি। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। খামটি বর্তমানে সিএসএফ এর হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বতন্ত্র অধ্যায়।
1936 সালের 19 জানুয়ারি জন্ম নেওয়া জিয়াউর রহমান পেশাগত জীবনের শুরু থেকেই সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একজন সেক্টর কমান্ডার হিসেবে তিনি সরাসরি রণাঙ্গনে নেতৃত্ব দেন। 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার পাঠের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে জাতির কাছে সাহস ও প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠেন। স্বাধীনতার পর দেশ যখন রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত, তখন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করলেও রাষ্ট্র পরিচালনার ভার তার কাঁধে এসে পড়ে। 1977 সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তিনি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের উদ্যোগ নেন। একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন তার শাসনামলের অন্যতম উল্লেখযোগ্য সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান আত্মনির্ভরশীলতা ও উৎপাদনমুখী অর্থনীতির উপর গুরুত্ব দেন। কৃষি, শিল্প ও গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি গ্রামই হবে উন্নয়নের কেন্দ্র এই ধারণাকে সামনে আনেন। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারিত হয়। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার 2 পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে। 1978 সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন, যা খুব অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেন। তার কূটনৈতিক দর্শনের অন্যতম মূল ভিত্তি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই নীতির আলোকে তিনি বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে এক ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। 1981 সালের 30 মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। তার আকস্মিক মৃত্যু দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতার তৈরি করে। 4 দশকের বেশি সময় পেরিয়ে গেল, জিয়াউর রহমান আজও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক প্রভাবশালী চরিত্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ উত্তেজনা, ইউক্রেন সংকট এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব, এই সব কিছু মিলিয়ে ইরান প্রশ্নে নতুন করে হিসাব কষছে ওয়াশিংটন, যার সবচেয়ে বড় প্রভাব পড়তে শুরু করেছে ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের ওপর। যুক্তরাষ্ট্রের অবস্থান বদলের মধ্য দিয়ে মোড় ঘুরে দাঁড়াচ্ছে পরিস্থিতি। আন্দোলনে অংশ নেওয়া বহু বিক্ষোভকারী এখন নিজেদেরকে প্রতারিত মনে করছেন। হতাশা আর ভয় জন্ম দিচ্ছে তাদের মধ্যে। একসময় যেসব বক্তব্য বিক্ষোভকারীদের সাহস জুগিয়েছে, সেই ডোনাল্ড ট্রাম্পই এখন সামরিক পদক্ষেপ থেকে সরে আসছেন। আর এতেই ইরানের রাজপথে নেমে আসা বিক্ষোভকারীরা পড়েছেন বড় অনিশ্চয়তায়। বিশ্লেষকদের মতে ট্রাম্প ইরানে হামলা না করার অন্যতম বড় কারণ হলো বড় ধরনের সামরিক ঝুঁকি। হামলা হলে পারস্য উপসাগরে থাকা যুক্তরাষ্ট্রের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হতে পারে, এমন আশঙ্কা ছিল মার্কিন সামরিক মহলে। এতে শুধু বড় প্রাণহানি নয়, পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতো। আরেকটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে অর্থনীতিকে। ইরানে হামলা হলে তেলের দাম দ্রুত বেড়ে যেত, যার প্রভাব পড়ত যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের অর্থনীতিতে। নির্বাচনী রাজনীতির মুখে ট্রাম্প এমন ঝুঁকি নিতে চান না বলেও মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েল প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও এখনও সরাসরি যুদ্ধে যেতে আগ্রহ দেখাচ্ছে না। কারণ হিসেবে দেখা হচ্ছে গাজা ও লেবানন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে ইরান ফ্রন্ট খুললে পরিস্থিতি তাদের জন্য আরও জটিল হয়ে উঠবে। তাই ইসরায়েলও যুক্তরাষ্ট্রকে আপাতত সংযত থাকার পরামর্শ দিচ্ছে। এই অবস্থান বদলে সবচেয়ে বড় ভুক্তভোগী ইরানের বিক্ষোভকারীরা। ট্রাম্পের আগের বক্তব্যে ভরসা করে অনেকে আন্দোলনে নেমেছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রে এমন পিছু হটায় তারা এখন দমনপীড়ন, গণগ্রেপ্তার এবং ইন্টারনেট বন্ধের মুখে একা হয়ে পড়েছেন। অনেক জায়গায় আন্দোলন থেমে গেছে বলেও জানা যায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র হামলা চালালেও তা হয়তো আন্দোলনকারীদের জন্য সরাসরি সহায়ক হতো না। তবে ট্রাম্পের অবস্থান বদল যে ইরানের সাধারণ মানুষের আশা ও আস্থার বড় আঘাত দিয়েছে তা এখন স্পষ্ট। একসময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের ধারণাকে যেসব আরব দেশ সমর্থন করত, তারাই এখন সংযম ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে। ফলে দেশটিতে সরকার পতনের দাবিতে চলমান বিক্ষোভ ও সম্ভাব্য সামরিক সংঘাতের আগুনে পুড়ে ধ্বংস হতে চায় না আরব বিশ্ব।
কয়েক বছর আগেও উপসাগরীয় অঞ্চলসহ বহু আরব রাষ্ট্র ইরানকে মধ্যপ্রাচ্যের প্রধান হুমকি হিসেবে দেখত, কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে বাস্তবতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে সামরিক হামলার পরিকল্পনা করছিলেন, তখন আরব নেতারাই ওয়াশিংটনের উপর চাপ দিচ্ছেন এই পথে না হাঁটার জন্য। আরব নেতাদের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নাটকীয় ভূরাজনৈতিক রূপান্তর। গত ২৭ মাসে ইসরায়েলের নজিরবিহীন সামরিক আগ্রাসন আরব বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশ্লেষকদের মতে, গ্রেটার ইসরায়েল ধারণা বাস্তবায়নের লক্ষ্যে গাজা ছাড়াও পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন অঞ্চল জুড়ে আতঙ্ক তৈরি করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে ইসরায়েলের হামলা আরব দেশগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে জুনে ইসরায়েলের প্ররোচনায় যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাও আঞ্চলিক ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের সরকার বিরোধী আন্দোলনে ইসরায়েল গোপনে ইন্ধন যোগাচ্ছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ইসরায়েলের কয়েকজন মন্ত্রী এমন ইঙ্গিত দিয়েছেন, যা আরব বিশ্বকে আরও সতর্ক করেছে। আরব নেতারা মনে করছেন, দুর্বল ইরান সহনীয় হলেও সম্পূর্ণ ভেঙে পড়া ইরান গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে, সংঘাত বাড়লে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন তারা। ইরানের বর্তমান অস্থিরতার মধ্যে এক নতুন আশার আলো নিয়ে এগোচ্ছে দেশটির নিজস্ব ডিজিটাল ব্যবস্থা। সরকার দেশের নাগরিকদের জন্য চালু করতে যাচ্ছে একটি জাতীয় ইন্টারনেট ব্যবস্থা, যেখানে থাকবে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ, নেভিগেশন সেবা এবং দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত থাকবে, শুধুমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরাই এটি ব্যবহার করতে পারবেন। এই পদক্ষেপের পেছনে রয়েছে দেশে চলমান সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা। ডিসেম্বরের শেষের দিকে অর্থনৈতিক সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। রিয়েলের দরপতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি নীতির প্রতি ক্ষোভের কারণে জনগণ পথে নেমেছিল। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে গুলি চালানো, গণগ্রেপ্তার এবং সহিংস পদক্ষেপ নিয়েছে। বিক্ষোভকারীরা সামাজিক মাধ্যম ব্যবহার করে খবর ছড়িয়ে দিচ্ছিল এবং আন্দোলনকে তীব্র করছিল। এই প্রতিক্রিয়ায় ৮ জানুয়ারি ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়। স্টারলিংক ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ হয়, ফলে দেশটি প্রায় ১০ দিনের বেশি সময় ধরে প্রায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের মধ্যে থাকে। গ্রিনল্যান্ড দখলের হুমকিকে কেন্দ্র করে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নেমেছে ইউরোপ। গ্রিনল্যান্ডের প্রতি সংহতি জানিয়ে ডেনমার্ক জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। শনিবার দেশটির রাজধানী কোপেনহেগেনে সিটি হল স্কোয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং গ্রিনল্যান্ড থেকে হাত সরিয়ে নাও, এমন স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে তারা পদযাত্রা করেন মার্কিন দূতাবাসের দিকে। এ সময় বিক্ষোভকারীদের হাতে গ্রিনল্যান্ডের লাল সাদা পতাকাও উড়তে দেখা যায়। বিক্ষোভকারীরা বলছেন, গ্রিনল্যান্ডবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানাতে হবে যুক্তরাষ্ট্রকে। ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি দ্বীপটি দখলে সম্ভাব্য শক্তি প্রয়োগের ইঙ্গিতও দিয়েছেন। এই হুমকির প্রেক্ষাপটে ডেনমার্কের অনুরোধে ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক সদস্য পাঠাচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। ডেনমার্কের সংগঠনগুলো বলছে, গ্রিনল্যান্ডবাসী এখন গণতন্ত্র ও মানবাধিকার লড়াইয়ের সম্মুখভাগে চলে এসেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সজাগ হওয়ার আহ্বান জানান। এদিকে এক জরিপে দেখা গেছে, মাত্র 17% আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ সমর্থন করছেন, যদিও ট্রাম্প এই জরিপকে ভুয়া বলে দাবি করেছেন। ৫৭,০০০ জনসংখ্যার গ্রিনল্যান্ড ১৯৭৯ সাল থেকে স্বায়ত্তশাসন ভোগ করলেও এখনও ডেনমার্কের অংশ। দ্বীপটির সব প্রধান রাজনৈতিক দল ভবিষ্যতে স্বাধীনতার পক্ষে থাকলেও তারা স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার চেয়ে ডেনমার্কের সঙ্গেই থাকতে চায় তারা। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থানের ফলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গ্রিনল্যান্ড কেনার সুযোগ না দিলে ইউরোপে একাধিক দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। এই অবস্থায় কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি পাল্টা অর্থনৈতিক পদক্ষেপের প্রস্তুতিও নিচ্ছে ইইউ। ফলে সামনে এসে দাঁড়িয়েছে নতুন প্রশ্ন, ওয়াশিংটনকে চাপে ফেলতে ঠিক কী ধরনের পরিকল্পনা করছে ব্রাসেলস। রোববার ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতের বৈঠকে এ বিষয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, ইইউ প্রথমে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত বদলাতে রাজি করার চেষ্টা করবে। তবে ট্রাম্প যদি শুল্ক আরোপের হুমকি কার্যকর করেন, তাহলে পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকবে ইউরোপ।
এর আগে ট্রাম্প শনিবার ঘোষণা দেন আগামী 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পাশাপাশি যুক্তরাজ্য ও নরওয়ের উপর নতুন করে শুল্ক আরোপ করা হবে। তার ভাষ্য অনুযায়ী গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের দাবি পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। ইউরোপের শীর্ষ নেতারা একে সরাসরি চাপ প্রয়োগ ও ব্ল্যাকমেল হিসেবে দেখছেন। এই প্রেক্ষাপটে ইইউ যুক্তরাষ্ট্রের প্রায় 93 বিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 13,300 বিলিয়ন মূল্যের পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা বিবেচনা করছে। এই শুল্ক প্যাকেজটি আগের 6 মাসের জন্য স্থগিত ছিল। ইইউ সূত্র জানায়, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী 6 ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে। বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ নেতারা জরুরি বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে আলোচনায় আসবে বলে জানা যায়। এছাড়া আলোচনায় আরও রয়েছে ইইউ অ্যান্টি কোয়ারেশন ইনস্ট্রুমেন্ট ব্যবহারের বিষয়টিও। এই ব্যবস্থা প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ইউরোপের সরকারি দরপত্র, বিনিয়োগ, ব্যাংকিং কার্যক্রম বা ডিজিটাল সেবায় সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে। তবে কূটনৈতিকদের মতে এই কঠোর পদক্ষেপের বিষয়ে এখনও সদস্য দেশগুলোর মধ্যে পুরোপুরি ঐক্য হয়নি। এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপ গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পাশে রয়েছে এবং কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। সব মিলিয়ে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ইউরোপকে পাল্টা শুল্ক ও অর্থনৈতিক চাপের পথে ঠেলে দিচ্ছে। যদিও শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও খোলা রাখতে চায় ইইউ। আপোষে কাজ না হলে বাঁকা হবে আঙুল, কিন্তু গ্রিনল্যান্ড পেতে হবে। ডেনমার্কের নিয়ন্ত্রিত এই দ্বীপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনেকটা এমন। দ্বীপটির মালিকানা পেতে কোনো ছাড় দিতে চান না তিনি। এক্ষেত্রে ডেনমার্ককে সহায়তা করা ইউরোপীয় ইউনিয়নের 8টি দেশের ওপরও চড়াও হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। চাপিয়েছেন অতিরিক্ত 10% শুল্কের বোঝা। এতেই ক্ষোভে ফুঁসছে ইউরোপ। পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে ইইউ। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে দ্বীপটিতে অল্প সংখ্যক সামরিক সদস্য পাঠিয়েছিল ইউরোপের 8টি দেশ। উদ্দেশ্য ছিল দ্বীপটির নিরাপত্তা নিয়ে ট্রাম্পকে আশ্বস্ত করা, কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে। ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হবে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন খ্যাপাটে মনোভাবে হতাশ ইউরোপের দেশগুলো। এক যৌথ বিবৃতিতে এই দেশগুলো জানায়, এই ধরনের শুল্কের হুমকি ট্রান্স আটলান্টিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ডেনমার্কের সামরিক তৎপরতা মূলত আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের জন্য, এতে কারো প্রতি কোনো হুমকি নেই। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় নেতাদের এমন সমর্থনে সন্তুষ্টির কথা জানিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, ইউরোপ জুড়ে যে ঐক্যবদ্ধ অবস্থান দেখা যাচ্ছে তাতে আমি সন্তুষ্ট। ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না। এদিকে ব্রাসেলসে জরুরি বৈঠক করেছে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। ওই বৈঠকেও ট্রাম্পের অবস্থানের জানানো হয় নিন্দা। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তৃতীয় দেশ থেকে আসা অর্থনৈতিক জবরদস্তি মোকাবিলায় আইনি কাঠামো, অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট সক্রিয় করার পক্ষে জোর দিচ্ছে ইইউ। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য ইউরোপে সরকারি টেন্ডার অংশগ্রহণ সীমিত হবে। বিনিয়োগ বা ব্যাংকিং কার্যক্রমে বাধা আসবে। ম্যাক্রোর এমন ভাবনাকে সমর্থন জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির চেয়ারম্যান ও জার্মান সোশ্যাল ডেমোক্র্যাট নেতা বার্ন্ট ল্যাং। অন্যদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা। তিনি বলেন, ইইউ যে পাল্টা জবাব নেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট চালু করা কিছুটা তাড়াহুড়ো হয়ে যাবে। বিশ্বের শীর্ষ 12 ধনকুবেরের সম্পদ মূল্য $3.1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। এর অন্তত 23% নিয়ে ধনী তালিকার শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তার বর্তমান সম্পদ মূল্য $714 বিলিয়ন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের সবশেষ প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়। শীর্ষ ধনী তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজের সম্পদ মূল্য $258 বিলিয়ন, যা শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের 36%। আর $251 বিলিয়ন সম্পদ নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন অ্যামাজনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। অক্সফামের হিসাবে ওরাকলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ল্যারি এলিসনের সম্পদ মূল্য $243 বিলিয়ন। গুগলের প্রতিষ্ঠাতা সার্জে ব্রিনের সম্পদ মূল্য $238 বিলিয়ন। $226 বিলিয়ন সম্পদ নিয়ে ধনী তালিকার ষষ্ঠ স্থানে আছেন ফেসবুক সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নবম স্থানে থাকা ওয়ারেন বাফেটের সম্পদ মূল্য $148 বিলিয়ন।
অক্সফামের প্রতিবেদনে বলা হয় শীর্ষ 12 ধনী ব্যক্তির বর্তমান সম্পদ মূল্য বিশ্বের প্রায় অর্ধেক মানুষের মোট সম্পদের চেয়ে বেশি। অতি ধনীদের সম্পদের এই পাহাড় রাজনীতিতে চরম বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করা হয়েছে এই প্রতিবেদনে। অক্সফাম জানায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের 1 বছরে অতি ধনীদের সম্পদ 16.2% বেড়ে দাঁড়িয়েছে $18.3 ট্রিলিয়ন। আর ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা 3000 ছাড়িয়েছে। অক্সফামের প্রতিবেদনে আরও বলা হয় অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল এবং কর্পোরেট কর বৃদ্ধির চুক্তির মাধ্যমে ধনকুবেরদের আরও ধনী হওয়ার সুযোগ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। বহুজাতিক কোম্পানিগুলোর জন্য নির্ধারিত 15% ন্যূনতম কর হার থেকে মার্কিন কোম্পানিগুলোকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে দাতব্য এই সংস্থাটি। প্রতি বছরই সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনের আগে ধনীদের সম্পদ মূল্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অক্সফাম। তারই ধারাবাহিকতায় 2025 সালের তথ্য নিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করা হয় 19 জানুয়ারি। অক্সফামের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, ধনী ও সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান একটি রাজনৈতিক ঘাটতি তৈরি করছে, যা অত্যন্ত বিপজ্জনক। অঢেল অর্থ এখন রাজনৈতিক ক্ষমতা কেনার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অক্সফামের প্রতিবেদনে উল্লেখ করা হয় বিশ্বের শীর্ষ ধনীরা এখন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করছেন। এই ক্ষমতা ধনকুবেরদের হাতে সাধারণ মানুষের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি তুলে দিচ্ছে, যা গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য হুমকি স্বরূপ। কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি করেছে সিরিয়া সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স SDF। স্থানীয় সময় 18 জানুয়ারি দুই পক্ষ এই যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রায় সপ্তাহ ধরে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে SDF এর তীব্র লড়াই চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই যুদ্ধবিরতি চুক্তিতে সই করে দুই পক্ষ। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, এই চুক্তির ফলে আল হাসাকা, দেইর আজ-জোর এবং রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের অধীনে চলে আসবে। চুক্তির শর্ত অনুযায়ী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে SDF বাহিনী প্রত্যাহার এবং সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হবে। এতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক নিরাপত্তা ও বেসামরিক উচ্চপদে নিয়োগের জন্য SDF তাদের নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে, যাতে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত করা যায়। পাশাপাশি চুক্তির অংশ হিসেবে সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাস ক্ষেত্র সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ সিরিয়ার সরকারের হাতে তুলে দেওয়া হবে। 2025 সালের মার্চে একই ধরনের একটি সমঝোতা হলেও তা পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। এই যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সমঝোতা সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। গত 6 জানুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন SDF এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাষ্ট্রীয় বাহিনীতে SDF কে অন্তর্ভুক্তির সম্ভাব্য চুক্তি ভেস্তে যাওয়ার পর এই সংঘাত ছড়িয়ে পড়ে। 3 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর 9 জানুয়ারি সিরীয় সরকার যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং এলাকা ছাড়ার আলটিমেটাম দেয়। তবে SDF সেনা প্রত্যাহারের অস্বীকৃতি জানালে সরকারি বাহিনী আবারও হামলা জোরদার করে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।